ওকে, ঠিক আছে। সো আই থিঙ্ক জুমে সবাই ক্লিয়ার আছে, বা কারো কোনো সমস্যা নেই, তাই তো? ঠিক আছে, আমাদের ক্লাস শুরু করতে একটু লেট হয়ে গেল। যাই হোক, একটু প্রবলেম থাকার কারণে আমাদের এই অবস্থাটা করতে হয়েছে। তো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 10। এক্সাম নেওয়ার কথা ছিল, এক্সাম আমরা পরে নিব। ওকে, চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 হচ্ছে গিয়ে কি, আইডিয়াল গ্যাস। এটা শুরু করব, কেমন? এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু বোর্ডে কোয়েশ্চেন 100% হবে, কোনো মিস থাকবে না। এবং তোমরা ক্লাসে হচ্ছে কি যথেষ্ট কোয়েশ্চেন টোয়েশ্চেন করবা, যে যেখানে না বুঝো, কারণ এখান থেকে প্রচুর গ্রাফ থাকবে, এইগুলো থাকবে, কেমন? আচ্ছা, আইডিয়াল গ্যাস কারা? আইডিয়াল গ্যাস সম্পর্কে আমরা যেটা বলতে চাই শুরুতে, যে যে ধরনের গ্যাস বয়েলস এর সূত্র, চার্লস ল অফ প্রেসার এগুলাকে ফলো করে চলে, ওইগুলাকে আমরা বলবো আইডিয়াল গ্যাস। এখন কথা, আবার আইডিয়াল গ্যাসের কিছু ইকুয়েশন আছে, এই ইকুয়েশন গুলো যারা ফলো করে চলে তাদেরকে আমরা আইডিয়াল গ্যাস বলবো। এখন আইডিয়াল গ্যাস কাদেরকে বলবো এবং আইডিয়াল গ্যাস কাদেরকে বলবো না, এটা নিয়ে মূলত আজকে বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারটা অ্যারেঞ্জ করা হয়েছে। এন্ড এই চ্যাপ্টারটা আমাদের এত বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড ইয়ারে গিয়ে সেকেন্ড পেপার বইয়ের প্রথম চ্যাপ্টারে হচ্ছে আবার এই গ্যাসের সাথে বা রিলেটেড অনেক কিছু আছে। সো তোমাদেরকে এই তো চ্যাপ্টারে, চ্যাপ্টার 5 শেষ? হ্যাঁ চ্যাপ্টার 5 শেষ, চ্যাপ্টার 5 এ আর কোনো কিছু বাকি নেই। ওকে, তো এই কারণে আমরা, আর আমাদের একটু ফাস্ট যেতে হবে কারণ আমরা অনেক পিছিয়ে আছি। ঠিক আছে, তো শুরু করি চ্যাপ্টার 10, আইডিয়াল গ্যাস। ওকে, ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা শুরুতেই হচ্ছে কি বয়েলস ল। ওকে, চ্যাপ্টার 5 নিয়ে তোমাদের কি কারো কোনো কনফিউশন আরো আছে নাকি? এনিওয়ান? না স্যার, বুঝতেই পারিনি যে চ্যাপ্টার শেষ। কেন, না বুঝার কি হইলো? আচ্ছা, খেয়ালই করিনি যে হঠাৎ করে চ্যাপ্টার 5, চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার 5 তো ছোট চ্যাপ্টার, তোমার দেখবা বইতে দেখবা চ্যাপ্টার 5 এ কিছুই নাই। আর চ্যাপ্টার 5 এ ম্যাক্সিমাম তোমার 9 10 এ পড়েই আসছো, তাই না? আমরা শুধু চ্যাপ্টার 5 জি থেকে কি স্যার। করলাম, ওই যে পেন্ডুলামের কিছু ম্যাথ সলভ করলাম, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করছি, ইনক্লাইন প্লেনের জন্য করেছি, আর কিছু ওয়েল থেকে পানি তোলার ম্যাথ করেছি। এছাড়া তো চ্যাপ্টার 5 এ কিছু নাই। ওকে, ঠিক আছে, আমরা বয়েলস ল দেখি। বয়েলস ল কি বলছে? চ্যাপ্টার 10 এ কেন জাম্প করলাম? চ্যাপ্টার 10 এ জাম্প করলাম এই কারণে, কারণ তোমাদের যারা তোমাদের সিনিয়র আছেন, বা আছে, ওদের তোমার আহ, যে সিলেবাস যে কমাইছে সেটা তো জানো নাকি? জি স্যার, বাট সিলেবাস নতুন কমিয়ে, সিলেবাস হ্যাঁ জানি না সিলেবাস, কি দিয়েছে। তাদের সিলেবাস কমিয়ে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10 দেওয়া আছে। সো চ্যাপ্টার 10টা একটু বেশি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 10 মিস হওয়ার কোনো রিজন থাকে না বা কোনো কারণ নাই। আর বেসিক্যালি আমরা কলেজে যদি তোমরা থাকতা তাহলে চ্যাপ্টার 2 পড়ানোর পর চ্যাপ্টার 10 পড়ানোর কথা ছিল। ওকে, এই কারণে চ্যাপ্টার 10টা আমি আরো আগে পড়াতে চাচ্ছিলাম, কিন্তু কলেজে যে স্টাইলে যাচ্ছিল ওই স্টাইলটাকে ফলো করেছিল, চ্যাপ্টার 10টা এতদিন শুরু করি নাই। বেসিক্যালি ভেক্টর পড়ানোর পরই চ্যাপ্টার 10 পড়ানোর কথা ছিল, উচিত ছিল। বুঝতে পারছো? আর চ্যাপ্টার 10 হচ্ছে গিয়ে তোমার, এই চ্যাপ্টার থেকে কখনো কোয়েশ্চেন মিস হয় না বোর্ডে। বুঝতে পারছো? এই কারণে চ্যাপ্টার 10 আমরা পড়ে নিচ্ছি। ওকে, জি স্যার। ঠিক আছে। চ্যাপ্টার 10 এর শুরুতে আমরা যেটা পড়বো বয়েলস ল। বয়েলস লতে যেটা কি বলা আছে, বয়েলস লতে বলছে যে কোনো একটা, আমরা যদি একটা গ্যাস চেম্বার নেই, উনি যেটা বলছেন যে একটা যদি গ্যাস চেম্বার নেই, এই গ্যাস চেম্বারে, এটা হচ্ছে গিয়ে পিস্টন, এই জিগজ্যাগ লাইন করে দেওয়া আছে, এটা একটা পিস্টন। আমি যদি উপর থেকে একটা ধাক্কা দিয়ে এই গ্যাস চেম্বারটাকে এইখান থেকে এইখানে নিয়ে এসে পড়ি, তাহলে বলতো কি অবজার্ভ হবে? 1 থেকে যদি 2 নাম্বার পজিশনে নিয়ে চলে আসি, তাহলে কি অবজারভেশন হবে? পিস্টনটা যখন 1 নাম্বারে ছিল তখন একটা প্রেসার ছিল, সেটাকে বললাম P1। পিস্টন যখন 1 নাম্বারে ছিল তখন একটা ভলিউম ছিল V1। পিস্টন যখন 1 থেকে 2 তে চলে আসছে, প্রেসার হয়ে গেল P2, ভলিউম হয়ে গেল V2। বলতো পিস্টন 1 থেকে যখন 2 তে আসছে, প্রেসার কি বেড়ে গেছে না কমে গেছে? ভলিউম কি বেড়ে গেছে না কমে গেছে? কি মনে হয়? কমে গেছে। কি কমে গেছে? দেখো, পিস্টন যখন 1 নাম্বার পজিশনে ছিল তখন অনেকগুলা গ্যাস পার্টিকেল এদিকে ছোটাছুটি করতেছিল, তাই না? এখানে ছোটাছুটি করতেছিল, ওদের একটা জায়গা ছিল। আমি যখন এই পিছনটাকে ধাক্কা দিয়ে নিচে চলে নিয়ে আসলাম, এই পার্টিকেল গুলা তখন কি অল্প জায়গার মধ্যে চলে আসবে না সবাই?
অল্প জায়গার মধ্যে কি গাদাগাদি করে থাকবে, ঠাসাঠাসি করে থাকবে নাকি? তাহলে কি এখানে থাকলে কি তোমার কলিশন বাড়বে, কলিশন বাড়লে কি হবে, প্রেসার বাড়বে। সো আলটিমেটলি আমি যখন 1 নাম্বার থেকে 2 নাম্বারে আসছি তখন কি প্রেসার কি বেড়ে গেছে না কমে গেছে? ডেফিনেটলি প্রেসার 2 নাম্বার কেসে বা সেকেন্ড ওয়েতে বা সেকেন্ড কন্ডিশনে প্রেসার হচ্ছে গিয়ে কি বেড়ে গেছে। আর বলো তো ভলিউমের অবস্থা কি হয়েছে? আগে তোমার জায়গা ছিল এতগুলা, এখন তোমার জায়গা কমে গেছে। তার মানে কি ভলিউম কি হয়ে গেল? বেড়ে গেছে না কমে গেছে? equal ভলিউম কমে গেল। তো এইখান থেকে উনি যেটা বলছেন বয়েল, যে টেম্পারেচার যদি আমরা যদি কোনো একটা গ্যাস চেম্বারের টেম্পারেচার ফিক্সড রাখি, কোনো একটা কোনো ইয়াতে কোনো গ্যাস চেম্বার যদি টেম্পারেচার ফিক্সড রাখি তাহলে প্রেসার হচ্ছে গিয়ে তার ভলিউমের ইনভার্সলি প্রপোর্শনাল। প্রেসার হচ্ছে গিয়ে ভলিউমের ইনভার্সলি প্রপোর্শনাল, অথবা ভলিউম হচ্ছে গিয়ে প্রেসারের ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিন্স মানে কি? মানে হচ্ছে আমি যদি ভলিউম বাড়াইতে থাকি তাহলে প্রেসার কমতে থাকবে, ভলিউম যদি কমাতে থাকি প্রেসার হচ্ছে গিয়ে কি বাড়তে থাকবে। বুঝতে পেরেছি? সো তবে এখানে খেয়াল রাখবো বয়সও যেটা বলেছে টেম্পারেচার ফিক্স থাকতে হবে। সো এখন আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, কনস্ট্যান্ট নিয়ে আসলে কি হবে, 1/v হবে না? এটা দেখো তো। তাহলে এটাকে ভিটাকে মাল্টিপ্লাই করে দিলে এটা হবে পিভি ইকুয়ালস টু কত হবে, কে হবে। সো এখানে তোমার প্রেসার আগে ছিল পি1, ভলিউম ছিল ভি1, প্রেসার পরবর্তীতে পি2 হয়ে গেল, ভলিউম পরবর্তীতে ভি2 হয়ে গেল। সো এটাকে আমি ফাইনালি লিখতে পারবো পি1 ভি1 ইকুয়ালস টু পি2 ভি2 ইকুয়ালস টু কত, পি3 ভি3। যতগুলা কেস থাকবে ততগুলো আমরা লিখবো। বুঝা গেছে কন্ডিশন? এটা হচ্ছে কি আমাদের কিসের ল, বয়েলস ল। তবে বয়েলস লতে কি কে ফিক্স থাকবে বলতো? টেম্পারেচার ফিক্স থাকবে। টেম্পারেচার তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, কোনোভাবেই একটা সিস্টেমে টেম্পারেচার কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। বুঝা গেছে? কোনো কনফিউশন থাকলে বলো, যে এখানে কে কোথাও বুঝতে না পারলে এটা জিজ্ঞেস করতে পারো যে কোথাও কোনো কনফিউশন আছে কিনা। এখানে আছে তোমাদের কারো কোনো কনফিউশন? না স্যার ওকে, ঠিক আছে। যদি না থাকে তাহলে আমরা কিছু এখান থেকে আমরা কি বুঝলাম, যে প্রেসারের সাথে ভলিউমের রিলেশন কিরকম, ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা যদি এখন এখানে মনে করো একটা ওয়াই অ্যাক্সিসে প্রেসার নেই, ভলিউম এক্স অ্যাক্সিসে যদি ভলিউম নেই, তাহলে ভলিউমটা এখানে গ্রাফটা কিরকম পাবো, ইনক্রিজিং গ্রাফ পাবো নাকি ডিক্রিজিং গ্রাফ পাবো? কি মনে হয় বলো তো? ডিক্রিজ ডিক্রিজিং গ্রাফ পাবো। কেন? কারণ ভলিউম যদি আমি ইনক্রিজ করতে থাকি, মনে করো কোনো একটা পয়েন্টে প্রেসার পেলাম এরকম, তো আমি যতই ভলিউম ইনক্রিজ করতে থাকবো প্রেসার আস্তে আস্তে কি কমতে থাকবে, কমতে 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 এটা কোথায় যাবে, ভি এর দিকে যেতে থাকবে। এটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফ, মনে রাখবা এটা হচ্ছে একটা কার্ভ আসছে। ঠিক আছে, এরকম একটা স্মুথলি কার্ভ আমরা এরকম পাবো। বুঝা গেছে? আর যদি মনে করো আমরা এরকম যদি একটা গ্রাফ প্লট করি, যে এটা হচ্ছে গিয়ে এক্স এক্সিসে আছে হচ্ছে 1/v, আর ওয়াই এক্সিসে আছে মনে করো পি আছে, তাহলে এটা গ্রাফটা কিরকম পাবো বলো দেখি? বলতে পারবো? আমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করে দেখবো। ঠিক আছে, এই ধরনের গ্রাফ আসলে আমরা ভয় পাবো না, আমরা স্টেপ বাই যাব। খেয়াল করে দেখো, আমরা ওয়াই এক্সিসে কাকে রেখেছি, পি কে রেখেছি। সো পি ইজ, এই ইকুয়েশনের দিকে তুমি খেয়াল করে দেখো, পি কোন এক্সিস কে রিপ্রেজেন্ট করছে, ওয়াই এক্সিস কে। তাহলে পি এর বদলে যদি আমি ওয়াই লিখি, ঠিক আছে, আর ইকুয়ালস টু আছে, ইকুয়ালস টু লিখলাম, কে এর বদলে কে আছে। এখানে এক্স এক্সিস কে রিপ্রেজেন্ট কে করছে, 1/v। এই যে 1/v হচ্ছে এক্স এক্সিস কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 1/v এর বদলে আমি এক্স লিখতে পারি। সো এটা কি রকম একটা দেখতে ইকুয়েশনে কি y ইকুয়ালস টু mx এর মতো না? দেখো তো এই ইকুয়েশনটা, এই ইকুয়েশন দেখতে কি y ইকুয়ালস টু mx এর মতো। তাহলে এটা কি রকম, y ইকুয়ালস টু mx এর ইকুয়েশন কি রকম হয়, পাস আ লাইন পাসিং থ্রু কি অরিজিন, এই রকম আমি একটা গ্রাফ পাবো। বুঝা গেছে? এটাতে কারো কোনো কনফিউশন থাকলে বলো। আমরা হচ্ছে পি টাকে নিয়েছি ওয়াই এক্সিসে, 1/v টাকে নিয়েছি আমরা এক্স এক্সিসে, দ্যাট ইজ ওয়াই পি এর বদলে আমি ওয়াই লিখেছি, 1/v এর বদলে এক্স লিখেছি, এন্ড দ্যাট ইজ ওয়াই এটা গেট আপটা কিরকম আসলো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। আর ওয়াই ইকুয়ালস টু এম এক্স হচ্ছে লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে পি ভার্সেস 1/v গ্রাফটা কিরকম পাবো, একটা লাইন পাবো যেটা অরিজিন দিয়ে পাস হবে। ক্লিয়ার? কনফিউশন থাকলে বলবা। ওকে, এরপর আমি যদি খেয়াল করে দেখো, এখানে হচ্ছে গিয়ে ভি নিলাম আর ওয়াই অ্যাক্সিসে নিলাম পিভি।
ওকে, ওয়াই এক্সিসে কাকে নিয়েছি? পি আর ভি। আর এক্স এক্সিসে কাকে নিয়েছি? ভি। খেয়াল করে দেখো তো আমাদের পি ইন্টু ভি এটা একটা কি? পিভি এর মাল্টিপ্লিকেশন কি আসছে বলো তো? কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট আসছে, পিভি এর মাল্টিপ্লিকেশন একটা কনস্ট্যান্ট আসছে। তার মানে কি বুঝতে পারছি যে ভলিউম যতই আমি ইনক্রিজ করি না কেন, ভলিউমের ভ্যালু যতই আমি ইনক্রিজ করি অথবা ডিক্রিজ করি, পি আর ভি এর মাল্টিপ্লিকেশন, প্রেসারের সাথে ভলিউমের মাল্টিপ্লিকেশন অলওয়েজ একটা কনস্ট্যান্ট নাম্বার থাকবে। ঠিক আছে, সেটা তাহলে কিরকম পাবো? এটা হচ্ছে আমি এক্স এক্সিস প্যারালাল একটা গ্রাফ পাবো। দেখো ভি এর ভ্যালু যতই বাড়াইতেছি, পি পিভি এর ভ্যালু সবসময় একটা ফিক্সড থাকতেছে, এটা উপরে যাচ্ছে না নিচে নামতেছে না, এটা একটা ফিক্সড একটা ভ্যালু থাকবে। কারণ ভলিউম যদি বাড়াইলে পি এর ভ্যালু কমে, এমন ভাবে কমে যাতে পি এর সাথে ভি মাল্টিপ্লিকেশন হয়ে একই রকম রেজাল্ট থাকে। সিমিলারলি আমি যদি পি এর সাথে পিভি একটা গ্রাফ পেপার প্লট করি, তখন আমরা এই রকম একটা ইকুয়েশন পাবো, পিভি ভার্সেস পি এর গ্রাফ। ওকে, সো এইগুলা হচ্ছে গিয়ে আমার বয়েলের সূত্র থেকে 4টা গ্রাফ আসছে। এই 4টা গ্রাফ কিন্তু এক্সামে আসবে, বলবে যে নিচের কোন গ্রাফটা কারেক্ট না, বা নিচের কোন গ্রাফটা বা নিচের কোন রিলেশনটা কারেক্ট, এগুলো আমাদের এক্সামে আসবে। যদি আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে আশা করি। কারো কোনো কনফিউশন থাকলে এই গ্রাফ প্লট করতে দিবে না? 4টা গ্রাফে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে আবার জিজ্ঞেস করো। স্যার গ্রাফে প্লট করতে দিবে আমাদের? বুঝি না। গ্রাফ কি প্লট করতে দিবে আমাদের গ্রাফ, এক্সামে? হ্যাঁ, এক্সাম মাঝে মাঝে গ্রাফ প্লট করতে দেয়, তখন বলে যে পি এর সাথে পি ভার্সেস ভি, বয়েলের ফর্মুলা থেকে বা বয়েলস ল থেকে পি ভার্সেস ভি এর গ্রাফটা প্লট করো, অথবা বলবে পি ভার্সেস 1/v গ্রাফটা প্লট করো। আর তাছাড়া প্লট করতে না দিলেও এগুলা কিন্তু এক্সামে আসবে। ঠিক আছে, তোমরা বইয়ের এক্সারসাইজে এমসিকিউ তে গিয়ে দেখো, গিয়ে দেখবা এরকম গ্রাফ প্রচুর আসে। ঠিক আছে, বলবে যে নিচের কোনগুলা সঠিক কোনগুলা সঠিক নয়, এভাবে আসবে। বুঝা গেছে? এটা হচ্ছে বয়েলস এর ল থেকে জি আমরা স্যার। কিছু ম্যাথ সলভ করতে পারলাম। এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, আসো। এই বয়েলসটা কোথায় কাজে আসে না আসে সেগুলো আমরা একটু দেখে আসি। ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখে আসি। আচ্ছা, প্রেসারের সাথে ভলিউম। ওকে, আচ্ছা, কি এরকম একটা ম্যাথ আছে যে the volume of a gas balloon, the volume of a gas balloon becomes half, the volume of a gas balloon become half. Okay, due to leak. Okay, তো আমাদেরকে বললো ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন প্রেসার, ক্যালকুলেট দ্য চেঞ্জড ইন প্রেসার। আমাদের জানতে চেয়েছে ক্যালকুলেট দ্য চেঞ্জড ইন প্রেসার, প্রেসারের চেঞ্জ জানতে চাচ্ছে। ওকে, আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? এখানে যদি ভলিউম আর প্রেসার নিয়ে ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে ডেফিনেটলি আমরা P1 V1 ইকুয়ালস টু কত, P2 V2 নিয়ে ক্যালকুলেশন করব। ওরা বলেছে যে ভলিউম অফ এ গ্যাস বেলুন বিকামস হাফ, তার মানে নিউ, এটা V1 হচ্ছে প্রিভিয়াস ভলিউম আর V2 হচ্ছে চেঞ্জ, যেটা পরবর্তীতে যে ভলিউমটা হয়েছে। তাহলে V2 কত হবে? 1/2 ইন্টু V1 হবে। আর P2 কত হবে এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ইন টার্মস অফ P1 এর ইন টার্মস আমরা ক্যালকুলেশন করতে পারবো। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে P1 এর মতো থাকবে, V1 এর মতো থাকবে, P2 এর জায়গায় P2 থাকবে, আর V2 এর বদলে কত হবে? হাফ V1। ক্যান্সেল আউট, এই V1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে P2 এর ভ্যালু কত হবে? 2P1। তাহলে নিউ প্রেসার কত হবে আগের থেকে? ভলিউম হাফ হয়ে গেলে প্রেসার কে বাড়বে না কমবে? প্রেসার বেড়ে গেছে। আগে তোমার প্রেসার ছিল P1, এখন প্রেসার হচ্ছে গিয়ে কি টুয়াইস P1। বাট আমাদেরকে বলেছে চেঞ্জড ইন প্রেসার, তাহলে চেঞ্জড ইন প্রেসার যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, চেঞ্জড ইন প্রেসার, তাহলে কত হবে? ডেল্টা পি। বলতো, নিউ প্রেসার থেকে আগেরটা বাদ দিতে হবে। নিউ প্রেসার কত?
2P1 আর আগের প্রেসার কত P1, আলটিমেটলি প্রেসার চেঞ্জ কত আসছে P1 চেঞ্জ আসছে, আর 2P1 হচ্ছে আমাদের নিউ প্রেসার। ওকে, সো এগুলা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কোয়েশ্চেনটা ভালো মতো পড়তে হবে। চেঞ্জ ইন প্রেসার বলছে নাকি প্রেসারটা কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে। বুঝা গেছে ম্যাথটা? পারবো আমরা এই ধরনের ম্যাথ? জি স্যার। ওকে, ঠিক আছে, এটা তাহলে আমরা মুছে দিচ্ছি। এবার আমরা আসি আরেকটা নিউ লতে আসি। এটা আমরা বয়েলস লটা পড়লাম। এবার আমরা আসি চার্লস ল। ঠিক আছে, চার্লস ল কি বলছে? চার্লস লতে বলছে প্রেসার থাকবে হচ্ছে গিয়ে ফিক্সড। প্রেসার থাকবে কি থাকবে? ফিক্সড থাকবে। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা খুব সুন্দর মতো অ্যান্সার দিবা। এটা হচ্ছে গিয়ে একটা পিস্টন, এটা হচ্ছে একটা গ্যাস চেম্বার, এটা হচ্ছে একটা পিস্টন। আমি এখানে কি করব? হিট দিব। এখানে কিছু গ্যাস পার্টিকেল গুলো আছে চারপাশে, ঠিক আছে, আর পিস্টন ওঠানামা করতে পারে। আমি যদি এখন এখানে হিট দেই তাহলে কি হবে? হিট কি করবে? হিট এনার্জি গিয়ে কি করবে? এই পার্টিকেল গুলাকে হিটেড করবে। তাহলে পার্টিকেল গুলোর মধ্যে কি হবে? ছোটাছুটি বেড়ে যাবে, কলিশন বেড়ে যাবে, ধাক্কা বেড়ে যাবে। তাহলে এই পার্টিকেল গুলো চারপাশে ধাক্কা দিবে, এইদিকে ধাক্কা দিবে, এই পাশে ধাক্কা দিবে, নিচে ধাক্কা দিবে, নিজেদেরকে ধাক্কা দিবে, তারপর কি উপরেও ধাক্কা দিবে। কিন্তু এখানে কোন সাইডটা ফাইনালি সরে যাবে? দেখো, চারপাশ থেকে যখন ধাক্কা ধাক্কা আসবে তখন এইটা এইটা কিংবা এই ওয়াল গুলা কি হইতে পারবে না, এক্সপ্যান্ড হতে পারবে না। তখন কি হবে? পিস্টনটা ধাক্কা খেয়ে পিস্টনটা কি উপরে উঠে যাবে, উঠবে না নাকি? কি মনে হয়? জি স্যার। উঠবে। যেমন প্রেসার কুকারের বেলায় যেটা হয়, প্রেসার কুকারে কি হয়, আমরা যখন রান্না করি তখন হচ্ছে কি প্রেসার কুকারে একটা নব থাকে, ওটা আটকে থাকে। যখন হিট দিয়ে অনেক হাই প্রেসার হয়ে যায়, ওই গ্যাস গুলা গিয়ে ঢাকনাটাকে জোরে একটা ধাক্কা দেয়, তখন প্রেসার কুকারের ওই নবটা উপরে উঠে যায় এবং গ্যাস গুলো ওই ছিদ্র দিয়ে চারপাশ থেকে বের হয়ে যায়। ঠিক আছে, তো হিট দিলে কি হয়? ভলিউম বাড়বে না কমবে? একটা অবস্থার বলো দেখি। বাড়বে। বাড়তেছে। আমরা প্রেসারটাকে ফিক্স রাখার জন্য খেয়াল করে দেখো, যখন পিস্টনটা 1 নাম্বার পজিশনে ছিল, আমি যখন হিট দিয়েছি গ্যাস পার্টিকেল গুলা প্রেসারে ছিল। প্রেসারটাকে কমানোর জন্য কি করলো? এই ঢাকনাটা উপরে সরে গেল। এখন উপরে সরে গেলে কি হবে? জায়গা আগের থেকে বেড়ে গেল। তো প্রেসারটাকে আগের মতো আনার জন্য এখানে ভলিউমটাকে ইনক্রিজ করতে বাধ্য হলো। তার মানে আমি দেখতে পেলাম টেম্পারেচার যদি একটা সিস্টেমের যদি আমি টেম্পারেচার বাড়াই, প্রেসারটাকে ফিক্স রাখার জন্য ভলিউম কি হয়ে যাবে? ইনক্রিজ হয়ে যাবে। এটা হচ্ছে চার্লস ফার্স্ট অফ অল উনি অবজার্ভ করছে। এখন এই অবজারভেশন থেকে তিনি একটা ম্যাথমেটিক্যাল একটা অ্যাজাম্পশনে আসতে পেরেছে। উনি দেখেছেন যে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করি, উনি দেখেছেন যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি ইনক্রিজ করি, তাহলে নিউ ভলিউমটা হচ্ছে গিয়ে 1/273 করে ইনক্রিজ হচ্ছে। 1/273, মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভলিউমের 1/273 করে ইনক্রিজ হয়ে যাচ্ছে। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো আগে ভি নটটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভলিউম, ভি নটটা হচ্ছে গিয়ে ভলিউম অফ গ্যাস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোন একটা ভলিউম হচ্ছে ভি নট। এখন উনি খেয়াল করে দেখেছেন যে 1 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার ইনক্রিজ করে, তাহলে ভলিউমটা এতটুকু অংশ বৃদ্ধি পায়। V0/273 এতটুকু অংশ ইনক্রিজ হয়। ওকে, টেম্পারেচার যদি 1 ডিগ্রি ইনক্রিজ করে, আর উনি দেখেছেন যে টেম্পারেচার যদি 1 ডিগ্রি তো ডিক্রিজ করে, তাহলে ভলিউম V0/273 করে ডিক্রিজ হয়ে যায়। ওকে, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলে 1/273 অফ ভি নট এতটুকু ইনক্রিজ হয়, আর 1 ডিগ্রি ডিক্রিজ করে তাহলে ভলিউম এতটুকু ডিক্রিজ হয়ে যায়। তাহলে এইখান থেকে উনি দেখেছেন, দেখো আমরা যদি একটা ইউনিটারি মেথডে করি, তাহলে যদি θ°C টেম্পারেচার ডিক্রিজ করে, তাহলে ভলিউম কত ডিগ্রি ডিক্রিজ হবে? θ/273 ইন্টু কত হবে? ভি নট, এতটুকু অংশ কি ডিক্রিজ হবে না? খেয়াল করে দেখো তো। আর যদি θ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি ইনক্রিজ করে, তাহলে টেম্পারেচার
থিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার কারণে নিউ ভলিউমটা হবে এতটুকু ভলিউম, আমাদের এতটুকু ভলিউম হচ্ছে ইনক্রিজ হবে। ওকে, আমি আবার বলছি, কোন একটা গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভলিউম হচ্ছে কি ভি নট। চার্লস অবজার্ভ করেছেন যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলে কিছু ভলিউম ইনক্রিজ হবে। সেই ইনক্রিজ ভলিউমটা কতটুকু উনি ম্যাথমেটিক্যালি দেখেছেন, সেই ইনক্রিজড ভলিউমটা হচ্ছে ভি নট বাই 273 যদি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করে। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি ইনক্রিজ করে, তাহলে সেই যে ইনক্রিজ হবে ভলিউমটা, সেই ভলিউম ইনক্রিজ ভলিউম হবে থিটা বাই 273 ইন্টু কত হবে, ভি নট হবে। এই অ্যাজাম্পশনে উনি বলতে পেরেছেন, এবং ফাইনালি উনি যেই একটা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন লিখেছেন সেটা হচ্ছে যে নিউ কোন একটা গ্যাসের টেম্পারেচার if we increase temperature theta degree Celsius, if we increase temperature theta degree Celsius, then নিউ ভলিউমটা যেটা হবে সেটাকে উনি বলেছেন ভি, এবং নিউ ভলিউমটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভলিউম প্লাস থিটা বাই 273 ইন্টু কত, ভলিউমটা হবে। বোঝা গেছে? নিউ ভলিউমটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যে ভলিউম আছে সেটা তো হবেই, প্লাস এই এতটুকু টেম্পারেচার ইনক্রিজ হবে, এতটুকু। বুঝা গেছে? এই টার্মটা কি, এতটুকু ইনক্রিজড হয়েছে, আর এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যে ভলিউম সেইটা। বুঝা গেছে কথাটা, নাকি কনফিউশন আছে? Yes, sir. No, sir. ওকে, এখন এটা হচ্ছে নিউ ভলিউমটা হচ্ছে দেখতে এরকম, বাট আমরা যদি থিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি আমরা ডিক্রিজ করতাম, তাহলে বলো তো নিউ ভলিউম কি আসতো? নিউ ভলিউম আসতো ভি ইকুয়াল টু কত আসতো, ভি নট মাইনাস থিটা বাই 273 ইন্টু কত আসতো, ভি নট আসতো। সবাই বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি চার্লস ল, উনি হচ্ছে এই জিনিসটা উনি অবজার্ভ করতে পেরেছেন। এখন এটার উপর ডিপেন্ড করে উনি ভলিউমের সাথে টেম্পারেচারের একটা রিলেশন দিয়েছেন, সেই রিলেশনটা কিরকম সেটাই হচ্ছে কি আজকে আমরা এখানে দেখা ট্রাই করব। ওকে, ঠিক আছে। তো আমরা একটু দেখে আসি যে চার্লস উনি কি বলতে চাচ্ছেন বা উনি কি রকম ইকুয়েশন উনি পাচ্ছেন। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা। ভি ইকুয়ালস কত আসলো, ভি নট ডিভাইডেড বাই থিটা বাই 273 প্লাস ভি নট। আমরা যদি এখন ভি নটটা কমন নেই তাহলে বলো কি হবে, 1 প্লাস থিটা বাই 273, আলটিমেটলি এখানে কত হবে, ভি নট এখানে হবে 273, আর এখানে হবে থিটা প্লাস 273 ব্র্যাকেট ক্লোজড। এরপরে আমি যদি ভি নট ডিভাইডেড বাই 273 এখানে নেই, তাহলে এখানে কত হবে, থিটা প্লাস 273 এরকম হবে। ঠিক আছে, এবং এই টার্মটা যেহেতু কনস্ট্যান্ট, ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা গ্যাসের ভলিউম, আর 273 টু 273 এটা কত, এটা একটা কনস্ট্যান্ট আসবে, আর এই থিটা প্লাস 273 এটাকে তারা টি বলতে চাচ্ছে। সো ফাইনালি এই কে এর বদলে আমরা একটা কনস্ট্যান্ট, যেমন একটা প্রপোর্শনাল সাইনটাকে মুছার জন্য আমরা যেমন কনস্ট্যান্ট নিয়ে আসি, সিমিলারলি আমরা কনস্ট্যান্টটাকে উঠিয়ে আমরা একটা প্রপোর্শনাল সাইন নিয়ে আসলাম। তো এইখানে এই টিটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, এই টিটাকে বলা হচ্ছে গিয়ে কি অ্যাবসলিউট টেম্পারেচার। ঠিক আছে, এই তাহলে কোন একটা গ্যাসের ভলিউমটা কি হচ্ছে, ভলিউমটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচারে কি প্রপোর্শনাল নাকি ইনভার্স প্রপোর্শনাল, কিরকম হবে? কোন একটা গ্যাসের ভলিউম টেম্পারেচারের সাথে কিরকম, প্রপোর্শনাল নাকি ইনভার্স প্রপোর্শনাল? proportional. প্রপোর্শনাল। ঠিক আছে, তোমাদের কি হইলো আজকে? তোমরা কি আছো, ক্লাস করতেছো নাকি সব চুপ চুপ করে বসে আছো? কঠিন লাগতেছে এটা আগে বলো। হুম, না এই স্যার, টপিক এই টপিকটা কি কঠিন মনে হচ্ছে বেশি? না স্যার। ওকে, যদি না হয়ে থাকে তাহলে আমরা একটা গ্রাফ প্লট করি। ওকে,
খুব মনোযোগ দিয়ে গ্রাফটা দেখা ট্রাই করবে। এটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে কি আমরা ভলিউম প্লট করব। খেয়াল করে দেখো, এইখানে থিটা ডিগ্রি সেল টেম্পারেচার হচ্ছে গিয়ে টেম্পারেচারটা ক্যালকুলেশন করব। এখানে টেম্পারেচার হচ্ছে গিয়ে ডিগ্রি সেলসিয়াসে আমরা মেজার করব, আর ভলিউমটা তো ভলিউমে থাকবে। এখন বলো, আমি যদি থিটা এর ভ্যালু 0 ডিগ্রি নেই, তাহলে এই ইকুয়েশনটা দেখতে কিরকম হবে বলো তো? কত হবে? ভি ইকুয়ালস টু কত হবে বলতে পারবা? V note হবে। ভি ইকুয়ালস টু ভি নট হবে। তোমরা কি বাকিরা কেউ আছো? তাসমিয়া, সানজিদা, সাদিয়া, সাবিহা, নিশাত, জান্নাতুল? হ্যাঁ, আমি তো কথা বলছি। আর বাকিরা কোথায়? হিতৈষী, তারপর পুরা টাইম তো আমি হ্যাঁ হ্যাঁ, আছি তো। রেসপন্স করতে হবে তো। তাহলে তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিভাবে বুঝবো যে ম্যাথটা তোমরা বুঝতেছো নাকি নাকি আমি একাই বগর করে যাচ্ছি? খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটাকে ফলো করে দেখো। এখানে থিটার সাথে আমরা ভি এর গ্রাফ প্লট করতে চাচ্ছি। থিটা এর ভ্যালু যদি 0 দেই তাহলে এই পার্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আলটিমেটলি ভি ইকুয়ালস টু কত? ভি নট থাকবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ভলিউম কি 0 হচ্ছে? মোটেও না, সে কিন্তু একটা রেজাল্ট শো করতেছে। এখন যদি তুমি থিটা এর ভ্যালু ইনক্রিজ করো, থিটার ভ্যালু যদি তুমি ইনক্রিজ করো, তাহলে এই রেজাল্টটা কিরকম হবে? এই গ্রাফটা আমরা দেখতে এইরকম ইনক্রিজ হয়ে যাবে। যতই থিটার ভ্যালু বাড়বে, এই ভ্যালুটা আলটিমেটলি বাড়তে থাকবে এবং টোটালি ভি এর ভ্যালু ইনক্রিজ হইতে থাকবে। ওকে, তো থিটার ভ্যালু আমি বাড়াইতেছি কোন একটা গ্যাসের ভলিউম কি আলটিমেটলি, থিটা মানে কি? টেম্পারেচার। টেম্পারেচার যতই বাড়াচ্ছি কোন একটা গ্যাসের ভলিউম আস্তে আস্তে কি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এখন ম্যাথমেটিশিয়ানটা করলো কি? আরেকবার এক্সপ্লেইন করেন গ্রাফটাকে। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আমরা থিটার ভ্যালুটা তো থিটার ভ্যালু প্রথমে 0 নিলাম। 0 নিয়ে দেখলাম এই পার্টটা 0 আসে, তাহলে ভি ইকুয়ালস টু কত আসে? ভি নট। তাহলে এই ভ্যালুটা আসছে ভি ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভি নট থাকবে, কারণ ভি নট এর একটা ভ্যালু আছে, কিন্তু ওই ভ্যালুটা কত আমরা জানি না। হইতে পারে সে 10 20 যে কোনো কিছু হইতে পারে। সো 10 তো বা 10 বা 20 যদি হয় তাহলে সেটা কি এই পয়েন্টে থাকবে, ওয়াই এক্সিস এ পজিটিভ ভ্যালু, এক্সিস এ থাকবে, তাই না? জি স্যার। বুঝতে পারছো? ওকে, তারপর তুমি যদি থিটা এর ভ্যালু, যেমন আমাদের ফর্মুলাটা কি ছিল? ভি ইকুয়ালস টু ভি নট প্লাস থিটা বাই 273 ইন্টু ভি নট। থিটার ভ্যালু যদি তুমি ইনক্রিজ করতে থাকো তাহলে এখানে কি এই ভ্যালুটা কি বাড়বে না কমবে? এই পুরো ভ্যালুটা, এই রাউন্ড করা ভ্যালুটা বাড়বে না কমবে? থিটার ভ্যালু বাড়াইতে থাকলে বাড়বে। বাড়বে। এটা যদি কমে তাহলে এই পুরো ভ্যালুটা কি বাড়বে না কমবে? বাড়বে। আর তাহলে এই ভ্যালু যদি বাড়ে আলটিমেটলি এইটাও বাড়বে। সো অ্যাজ ওয়েল অ্যাজ ভি এর ভ্যালু কি বাড়তে থাকবে। থিটার ভ্যালু আমি যতই বাড়াইতে থাকবো এই ভি এর ভ্যালু আস্তে আস্তে কি ইনক্রিজ হতে থাকবে। এই যে ইনক্রিজ হচ্ছে, বুঝতে পারছো? একটা লিনিয়ারলি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এখন ম্যাথমেটিশিয়ানরা করলো কি, তারা হচ্ছে এটাকে পেছনে বাড়ানো শুরু করলো, একটা লাইন স্কেল দিয়ে এটাকে পেছনে বাড়ালো। পেছনে ইনক্রিজ করে দেখলো এটা -273 ডিগ্রি সেলসিয়াস ঘরে এটা কাট করে। বুঝতে পারছো? এটা কি ডিগ্রি সেলসিয়াসের লাইন না এটা, তাই না? এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এভাবে করে 1 2 3 করে এভাবে যাচ্ছে। আর এদিকে কি 0 ডিগ্রি সেলসিয়াস, এই পাশে কি -1 -2 -3 এভাবে করে পিছিয়ে যাচ্ছে না? এই গ্রাফটাকে তারা পেছনে বাড়ানোর পর দেখেছে এই পয়েন্টটা -273 ডিগ্রি সেলসিয়াসে কি করে মিট করে। এবং এই পয়েন্টে ভলিউম কত বলো দেখি? এই পয়েন্টে ভলিউম কত আসছে? এই 0। পয়েন্টে ভলিউম 0 আসছে, এই পয়েন্টে কিন্তু ভলিউম আসে নাই কিছু একটা। সো এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে ভলিউম আসছে 0। এখন যদি আমি টেম্পারেচার আরো কমাইতে চাই তাহলে রেজাল্টটা কি আসবে বলো তো? এটা কি আরো পিছনে আসবে না? নেগেটিভ অ্যাক্সিসে চলে আসবে না নেগেটিভ আসবে। ভলিউমটা? এখন ভলিউম কি নেগেটিভ হইতে পারে? একটা কোনো কিছুর ভলিউম আবার নেগেটিভ না। হওয়া মানে কি? নেগেটিভ হইতে পারে না। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াসের কম আমরা যেতে পারবো না। সো এই -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয়ে থাকে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। মানে এর থেকে
অ্যাবসলিউট জিরো, মানে অ্যাবসলিউট জিরো এই কারণে যে -273 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা গ্যাসের ভলিউম জিরো হয়ে যায়। এই কারণে -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। বুঝা গেছে? -27, এই কারণে দেখো ম্যাথমেটিশিয়ানরা ওই চার্লস এখানে 273 এখন বুঝেছো কেন লিখেছে? দেখতে পাইছো কেন লিখেছে? কারণ তুমি যদি এই থিটা এর বদলে -273 এখানে বসাও, তাহলে দেখো তো কি হবে, v0 প্লাস থিটা এর বদলে -273 নিলা, আগে থেকে এখানে 273 আসছে, আর এখানে কি আছে v0, আলটিমেটলি কত হবে, এই প্লাস মাইনাসে মাইনাস, এটা ক্যান্সেল আউট, কি 1 হয়ে যাবে, 1 এর সাথে v0 মাল্টিপ্লাই হয়ে v0, আলটিমেটলি ভলিউম কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই যে 273 এটা কিন্তু উনি হুট করে বসায় নাই। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। তো এখান থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম। একটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ঠিক আছে, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে, এটা মার্ক করে এটাকে লিখে রাখো, এটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ওকে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলা হয় -273 ডিগ্রি সেলসিয়াসকে। বুঝতে পারছো? আর পরবর্তীতে মিস্টার কেলভিন, এই জিনিসটা মিস্টার কেলভিন হচ্ছে অ্যানালাইসিস করেছে, রিসার্চ করেছে, এবং পরবর্তীতে এই -273 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে, উনি বলছেন যে আজকে থেকে এটাকে আমরা জিরো কেলভিন হিসেবে চিনব, যে -273 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে জিরো কেলভিন। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমি যদি বোথ সাইডে, আমরা এই কারণে কি করি, যে ডিগ্রি সেলসিয়াস স্কেল যদি থাকে, 19 আমরা করেছি না, 273 অ্যাড করে কি সেটা কেলভিনে নিয়ে কাজ করেছি না, মনে পড়ে? এই জি কারণে আমরা একই কাজ করেছি। খেয়াল করে দেখো, এই ঘরটা -273, এই ঘরটা কত হবে, ধরো -272, এটা -271, এটা -270, আমি যতই এগিয়ে যাচ্ছি ততই কি জিরোর দিকে যাচ্ছে না এই নাম্বারটা, এই ঘরটা। এখানে ধরো 270, এটা মনে করো 150, এটা মনে করো 100, -100, -50, এখানে কত আসবে, এখানে কি আসবে, জিরো জিরো। ডিগ্রি সেলসিয়াস আসবে। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসের সাথে 0 ডিগ্রি সেলসিয়াস এখানে কয়টা ঘর আছে, 273 ঘর আছে। এই কারণে আমরা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে গেলে যাওয়ার সময় কি করে থাকি, 273 অ্যাড করে থাকি, কারণ -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হচ্ছে জিরো কেলভিন। এন্ড এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এইটাই হচ্ছে কি -273 ডিগ্রি সেলসিয়াস, অথবা জিরো কেলভিনকে বলা হয়ে থাকে অ্যাবসলিউট জিরো কেলভিন বা জিরো টেম্পারেচার। ওকে, তো আমরা যখন এই ফর্মুলা নিয়ে কাজ করব, এখানে এই ফর্মুলা দেখো, টি এর যে ভ্যালু, টিটা কোথা থেকে আসছে, থিটা প্লাস 273 অ্যাড করে তারপরে টি এর ভ্যালু লিখেছি, দেখতে পাচ্ছ, থিটা প্লাস 273 অ্যাড করে তারপর টি এর ভ্যালু লিখেছি। তাহলে আমি যদি এইখানে এই ফর্মুলা নিয়ে কাজ করি, যে v ইকুয়ালস টু কেটি, এই ফর্মুলা নিয়ে যদি কাজ করি, তাহলে টি এর ইউনিট কি ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করব নাকি কেলভিন নিয়ে কাজ করব, কি মনে হয়? হুম, এখানে v ইকুয়ালস টু কে টি, এটা নিয়ে কাজ করি, তাহলে টিটাকে, টি এর ইউনিট কি ডিগ্রি সেলসিয়াস নিব নাকি কেলভিন নিব? কেলভিন। কেলভিন নিয়ে কাজ করব, ঠিক আছে, কারণ এখানে 273 অ্যাড হয়ে তারপর কিন্তু আসছে। সো এইখান থেকে আমরা ফাইনালি যেটা দেখতে পেলাম, যে কনস্ট্যান্ট প্রেসারে কোন একটা গ্যাসের ভলিউম তার অ্যাবসলিউট টেম্পারেচারে ডিরেক্টলি প্রপোর্শনাল। কনস্ট্যান্ট প্রেসারে কোন একটা গ্যাসের ভলিউম তার অ্যাবসলিউট টেম্পারেচারের ডিরেক্টলি প্রপোর্শনাল। বুঝতে পারছো? টেম্পারেচার যত বাড়াবা ভলিউম তত বাড়তে থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা আরেকটা গ্রাফ শিখতে পারবো। ঠিক আছে, এই গ্রাফটা, এটা এখানে ড্র করে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে গিয়ে টেম্পারেচার, কিন্তু এটা কেলভিন স্কেলে, আর এটা হচ্ছে ভলিউম, এটা আমরা পাসিং থ্রু অরিজিন এরকম একটা লাইন পাবো। ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন পাবো, একেবারে স্ট্রেট লাইন পাবো। যদি কেলভিন স্কেলে লিখো তাহলে অরিজিন দিয়ে পাস করবে, আর যদি সেলসিয়াস স্কেলে লিখো তাহলে কি রকম হবে, গ্রাফটা দেখতে এই রকম হবে। এটা হচ্ছে কি আমাদের লিখতে হবে ভি নট,
আর এই পয়েন্টটা লিখতে হবে -273°C। এই পয়েন্ট হচ্ছে 0°C। আর এটা হচ্ছে গিয়ে ডিগ্রি সেলসিয়াসে, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে হিসাব করতে হবে। এটা হচ্ছে গিয়ে টেম্পারেচার, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ভলিউম। বুঝা গেছে এই দুটা গ্রাফের মধ্যে পার্থক্যটা? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, সো এই দুটা গ্রাফ কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? খেয়াল রাখবা, এগুলা এমসিকিউ তে আসবে, আসলে তোমরা যাতে ভুল না করো। তাহলে তোমাদের ধারণা, স্যার উপরের গ্রাফটা আবার বুঝাবেন? হ্যাঁ অবশ্যই। এখানে হচ্ছে গিয়ে কি, এখানে টেম্পারেচার কোন স্কেলে আছে? কেলভিন স্কেলে। খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা, তুমি খেয়াল করে দেখো, V ইকুয়ালস টু কে টি। এখানে টি হচ্ছে কেলভিন স্কেলে, ভি তো ভিটা কোন এক্সিস কে রিপ্রেজেন্ট করছে? ওয়াই এক্সিস কে। তাহলে ভি এর বদলে আমি ওয়াই লিখতে পারবো। আর টি কোন এক্সিস কে রিপ্রেজেন্ট করছে? এক্স এক্সিস কে রিপ্রেজেন্ট করছে। আর কে এর বদলে আমি লিখতে পারবো কি? এম। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এটা কিরকম ইকুয়েশন? এটা হচ্ছে লাইন পাসিং থ্রু অরিজিন, অরিজিন দিয়ে পাস করবে এমন একটা লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু mx। বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে যদি বলা হয় ভলিউমের সাথে টেম্পারেচারের গ্রাফটা কি রকম হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা কি কেলভিন স্কেলে আছে নাকি ডিগ্রি সেলসিয়াস স্কেলে আছে। সো এটা যদি মনে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের ভুল হবে না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমরা কিসের ফর্মুলা দেখলাম? এটা হচ্ছে গিয়ে আমরা চার্লস ল খেয়াল করলাম, ঠিক আছে? চার্লস ল পড়া শেষ হলো, এবার আমরা ল অফ প্রেসার এটা একটু দেখে আসি। ল অফ প্রেসার এটা কি হবে? ল অফ প্রেসার একই জিনিস হবে, কোনো পার্থক্য থাকবে না, ভলিউমের সাথে এক্স্যাক্টলি একই রকমই হবে। ল অফ প্রেসারে হচ্ছে গিয়ে ভলিউমটা থাকবে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, ভলিউম চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে হবে একই রকম, পি ইকুয়ালস টু পি নট প্লাস থিটা বাই 273 ইন্টু পি নট। এখান থেকে আমরা যদি পি নট কমন নেই, তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই থিটা 273, আর এখানে হবে পি ডিভাইডেড বাই 273, আর এখানে থিটা প্লাস 273। আলটিমেটলি এটার বদলে লেখা হবে কে, আর এই ব্র্যাকেটের বদলে লেখা হবে টি। ঠিক আছে, সো এটাকে লেখা হবে পি প্রপোর্শনালস টু কত? টি লেখা হবে। তো এটা গ্রাফটাও আমাদের এক্স্যাক্টলি এরকম পাবো আমরা। ঠিক আছে, যেহেতু প্রেসারের এই লটা হচ্ছে গিয়ে চার্লসের লটার উপর ডিপেন্ড করে আসছে, সো এখান থেকে দেখতে পাচ্ছি প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, directly proportional to কি? Absolute temperature। ঠিক আছে, এটা হচ্ছে ল অফ প্রেসার। তখন এখানে আমরা এরকম পাবো, এটা হচ্ছে প্রেসার, এটা হচ্ছে টেম্পারেচার। এই ইকুয়েশনে লিখে এটাও লিখে ফেলো, এই গ্রাফটাও করে ফেলো। এইটা হচ্ছে আমাদের ফাইনালি পি প্রপোর্শনাল টু টি। প্রেসার হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এখানে পি এর সাথে টেম্পারেচারের গ্রাফটা হচ্ছে এরকম, যদি আমরা কেলভিন স্কেলে ইয়ে করি, কি বলে, কেলভিন স্কেলে আমরা কনসিডার করি। এভাবে আমরা তিনটা ফর্মুলা বা তিনটা ল দেখতে পেলাম, একটা হচ্ছে বয়েলস ল, চার্লস ল, আর একটা হচ্ছে ল অফ প্রেসার। ঠিক আছে, এই তিনটাকে আমরা একত্র করে তারপর একটা কিছু শিখবো। ওকে, তোমরা লিংক শেষ হয়ে গেলে আবার জয়েন করো, সাথে সাথে জয়েন করো। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা তিনটা ফর্মুলা লিখে একসাথে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, যাতে করে তুমি বুঝতে পারো, মাথায় যাতে ঢুকে।